এক্সিট পোল যেগুলো করা হয়েছে তাদের বক্তব্য আমরা শুনেছি। সেগুলো আমরা অতীতেও দেখেছি, বহু ক্ষেত্রেই এগুলো ভুল প্রমাণিত হয়েছে। যেমন 2021-এর নির্বাচনের, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখেছি, 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখেছি যে এক্সিট পোলের হিসেব মেলে। এই না মেলার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে স্যাম্পল সাইজ তো অনেক বড় হয়। স্যাম্পল সাইজ এখানে কত সেটা তারা কখনো ডিসক্লোজ করছেন, তারা বলছেন না যে তাদের কি মেথোডোলজি নিয়ে তারা এই এক্সিট পোল গুলো করছেন। অর্থাৎ পদ্ধতিগত দিক থেকেও তারা ঠিক আছেন কিনা, সঠিক আছেন কিনা সেটা তারা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলোকে আদৌ আমরা এক্সিট পোল বলবো কিনা। কারণ এক্সিট পোল বলতে আমরা অতীতে যেটা দেখেছি যে প্রণয় রায়, তারপরে বিনোদ দুয়া যে এক্সিট পোল করতেন, সেখানে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আবার কিছু মানুষ তারা ভোট দিতেন, আর একটা বুথ করা হতো, সেখানে সেই গোপনীয়তা বজায় রাখা হতো। এটাকে বড়জোর বলা যেতে পারে যে একটা পোস্ট পোল অ্যানালিসিস, যেটা হয়তো প্রিপোল ডাটা থেকে নিয়ে অ্যানালিসিসটা করা হচ্ছে। অর্থাৎ ভোটদানের আগে যে ফিল্ড সার্ভে করা হয়েছে, সেই ফিল্ড সার্ভে ডেটা নিয়ে সেটাকেই আবার পোস্ট পোল অ্যানালিসিস হিসেবে দেখানো হচ্ছে। এটাকে এক্সিট পোল নাম দেওয়ারই কোনো সার্থকতা নেই। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে যেভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে, সেখানে পার্সেন্টেজ অফ ভোটিং বলে দেওয়া হচ্ছে, সেখানে সিট বলে দেওয়া হচ্ছে, কিন্তু যে মেথোডোলজিতে এগুলো করা হয় সেই মেথোডোলজিটা এরা ফলো করছেন কিনা এবং আদৌ তারা সঠিকভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছেন কিনা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়, এবং তারা সেটা স্পষ্টভাবে বলছেন না। গ্রামীণ চাহিদাগুলো একরকম, গ্রামের সংস্কৃতি, গ্রামের বেড়ে ওঠা, গ্রামের বৈচিত্র্য, সবচেয়ে বিষয় হচ্ছে গ্রামের বৈচিত্র্য, সেটা একরকম। আর শহুরে তার বৈচিত্র্যহীনতা, সেটাও তার একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। এখানে ভাষাগত ভাবে হয়তো অনেকে আছেন, কসমোপলিটান একটা কালচার আছে, কিন্তু গ্রামীণ একই সমাজের মধ্যে, মানে একই ভাষাভাষী মানুষের মধ্যে বা বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পার্থক্য দেখা যায়, কালচারাল ডিফারেন্স দেখা যায়। সেই ডিফারেন্স গুলো কতটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের দিকে গেছে, কতটা প্রো এস্টাবলিশমেন্টের দিকে গেছে, সেটা এখনো কিন্তু কোনো ওপিনিয়ন পোলের যারা করেছেন তারা কিন্তু খুব স্পষ্টভাবে সেটা বলেন। এই কালচারাল জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। সাংস্কৃতিক যে ক্ষেত্র, সংস্কৃতি বলতে আমি খালি গান বাজনা, নাটক, অভিনয়, নৃত্যকলা এইগুলোকে বলছি। সাংস্কৃতিক মানে যে জীবন যাপন, সেই জীবন যাপনের সাথে যে বৈচিত্র্য রয়েছে, গ্রামীণ জীবনের নানাবিধ বৈচিত্র্য রয়েছে, যেটা শহুরের সাংস্কৃতিক বৈচিত্র্য দিয়ে বোঝা যাবে না। অর্থাৎ আমরা যত প্রত্যন্ত গ্রামে যাব তত আমরা দেখব যে বিভিন্ন ডায়ালেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের জীবনযাপনের ধারাগুলো অনেক ক্ষেত্রে একটা জায়গা থেকে, একটা জেলা থেকে আর একটা জেলায় পার্থক্য, তাদের পেশাগত নানা রকম বিভিন্নতা রয়েছে। এইগুলোকে অ্যান্টি ইনকামবেন্সির দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ সেই সমস্ত গুলোকে অ্যান্টি ইনকামবেন্সির একটা আমব্রেলার তলায় নিয়ে আসা কতটা সহজ, এটা যদি মনে করা হয় যে ভীষণ সহজ কাজটা, আমার মনে হয় না সেটা অতটা সহজ। যেটা আরবান ভোট, যেটা আমরা আরজিকর মুভমেন্টের ক্ষেত্রে দেখেছি, যে আরবান পিপলকে যত সহজে এক ছাতার তলায় নিয়ে আসা যায়, একটা ইস্যুতে ঐক্যবদ্ধ করা যায় বা সোশ্যাল মিডিয়া দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, সেটা কিন্তু রুরাল পিপলকে ওইভাবে করা যায় না। আরবানাইজেশনের প্রবণতা রুরাল লাইফেও রয়েছে, কিন্তু সেই আরবানাইজেশনের প্রবণতাটা কতটা রুরাল লাইফকে এফেক্ট করেছে সেটা আমরা এখনো কোনো সার্ভে ওয়ার্ক থেকে বার করে আনতে পারিনি। ফলে আমরা যদি মনে করি যে আরবান লাইফে যে ধরনের অ্যান্টি এস্টাবলিশমেন্ট রয়েছে, রুরাল লাইফে, গ্রামাঞ্চল, গ্রামীণ জীবনেও সেই একই ধরনের অ্যান্টি এস্টাবলিশমেন্ট রয়েছে, তাহলে হয়তো আমরা ভুল করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় 15 বছর ক্ষমতায় আছে, একটা সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় যদি 5 বছরও ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে একটা বিপুল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় 15 বছর ক্ষমতায় থাকার পর সেই অ্যান্টি ইনকামবেন্সিটা আরো বাড়ে। অর্থাৎ এখানে দু ধরনের হয়, একটা হচ্ছে সরকার বিরোধিতা সরাসরি, সেটা সবসময় থাকে, কারণ একটা বিরোধী দল থাকে, বিরোধী ভোট থাকে, একটা বড় অংশের বিরোধী ভোট থাকে, সেটা হচ্ছে সরকার বিরোধিতা। আর একটা চাহিদা ভিত্তিক অ্যান্টি ইনকামবেন্সি, যে আমি লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, এবার আমি আরো কিছু চাই,
আমার গ্রামের এই মোরাম পেছানোর রাস্তা হয়েছে, এবার আমার একটু পিচের রাস্তা হোক। এই ধরনের অ্যান্টি ইনকামবেন্সি, যেগুলো চাহিদা ভিত্তিক, চাহিদা ভিত্তিক যে অ্যান্টি ইনকামবেন্সি, সেটাকে অনেক সহজে সরকার কিন্তু অ্যাড্রেস করতে পারে। আর সরকার বিরোধী যে অ্যান্টি ইনকামবেন্সি, যেটা যাই দিক সরকার, আমি সেটা আমি মানবো না, আমি এদের পরিবর্তন করবো, সেই যে সরকার সরকার বিরোধী অ্যান্টি ইনকামবেন্সি, সেটা কিন্তু সেটারও কোনো সার্ভে রিপোর্ট থেকে আমরা বার করে আনতে পারিনি। ফলে আমরা সে বিষয়ে কোনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না যে তার স্যাম্পল সাইজ, তার মেথোডোলজি, এগুলোর ভিত্তিতে কি দাঁড়াচ্ছে। মহিলা ভোটও এরকম শ্রেণী বিভাজনের মধ্যে দিয়েই তো তৈরি হয়। মহিলাদের ধরুন শহরে মহিলারা যারা হয়তো খানিকটা মানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, বা গ্রামীণ মহিলা যাদের হাতে যাদের অনেকটাই টাকা আছে, বা অর্থবান পরিবারের, বা মফস্বল এরিয়ার যাদের পরিবারের সচ্ছলতা রয়েছে, তাদের কাছে দাবিগুলো অন্যরকম, সেগুলো কিছুটা সরকার বিরোধী হতে পারে। তারা মনে করতে পারেন যে এই একই মুখ বারবার আমরা দেখতে চাই না, আমরা একটা বদল চাই, আমরা এই পার্টি এই মন্ত্রীদের দেখতে চাই না, আমরা অন্য পার্টিকে একটা সুযোগ দিতে। কিন্তু যাদের কাছে সেই বৃত্তটা নেই, যারা অতটা সম্পদশালী নন, যারা মূলত ডাউন ট্রডেন শহরে এবং গ্রামাঞ্চলে, সেই বাড়ির মহিলাদের ভোটদানের ধরনটা কিন্তু ভোটের উপর একই রকম। ফলে আমরা যে খুব বড় একটা মানে অ্যান্টি ইনকামবেন্সি, মহিলা বলুন শহর গ্রাম ভিত্তিক অ্যান্টি ইনকামবেন্সি, সেটা যদি কিছুটা থাকেও, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দাবি দেওয়া বা চাহিদা ভিত্তিক, আর একটা হচ্ছে সরকার বিরোধিতার জায়গা থেকে সরাসরি। এখন আমাদের দেখতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দাবি দেওয়া বা চাহিদা ভিত্তিক অ্যান্টি ইনকামবেন্সি, যেটা আমার মনে হয় এটাই সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ প্রো ইনকামবেন্সিকে যেমন আমরা ভাগ করতে পারি না যে সরকার ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যে আমরা আরো বেশি চাই এবং আমাদের দাবি দেওয়া আরো বেশি, বা আমরা এই সরকারটারই পুরোপুরি পরিবর্তন চাই। এই দুটো ভাগে ভাগ করে যদি অ্যান্টি ইনকামবেন্সিকে আমরা ভাবি, তাহলে আমাদের হিসেব করতে শুরু